আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে কমন ডিজিজ অফ কাফ, অর্থাৎ একটা বাছুরের কমন রোগ নিয়ে আমরা আলোচনা করব। বাছুরের কিছু কমন রোগ নিয়ে আমরা আলোচনা করব। কমন ডিজিজেস অফ কাপ। একটা বাছুরের অনেকগুলো রোগ থাকে। একটা নবজাতকের অনেকগুলো রোগ হয়। তো আমরা সেই রোগগুলা দেখব এখন। প্রথম যে রোগটা হয় একটা হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস। আচ্ছা, একটা বাছুর হওয়ার পরেই সর্বপ্রথম যে জিনিসটা হইতে পারে এটা হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস। এটা জন্মগত। এটা কীরকম, যে বাচ্চাটা হওয়ার পরে তার ন্যাভাল ওপেনিং দিয়ে ইন্টেস্টাইনের পার্টগুলো বের হয়ে আসে। আচ্ছা, তার যে ন্যাভাল ওপেনিং থাকে এই ওপেনিং দিয়ে ইন্টেস্টাইনের পার্টগুলো বের হয়ে আসে। এইটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোকাইসিস। এই গ্যাস্ট্রোকাইসিসটা কনজেনিটাল। এটা কনজেনিটালও হইতে পারে, আবার অ্যাকোয়ার্ড হইতে পারে। মানে অনেক সময় ডিস্টোকিয়া অর্থাৎ বাচ্চা ডেলিভারির সময় যদি ওই ন্যাভাল রিজনে প্রেসার পড়ে, বাচ্চার টানাটানির সময় যদি প্রেসার পড়ে, তো সে কারণেও হইতে পারে। মোট কথা, ন্যাভাল যে ওপেনিংটা থাকবে এখান দিয়ে ইন্টেস্টাইনের পার্ট বের হয়ে আসে। এইটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোকাইসিস। আচ্ছা, এইটার একমাত্র কারেকশন হচ্ছে সার্জারি। এটা ইমিডিয়েট সার্জারি করতে হবে। এইটার একমাত্র সমাধান হচ্ছে ইমিডিয়েট সার্জারি। ইমিডিয়েট সার্জারি করে এটাকে ভালো করতে হবে। তাহলে গ্যাস্ট্রোকাইসিস হচ্ছে ন্যাভাল ওপেনিং দিয়ে ইন্টেস্টাইন বের হয়ে আসবে। এইটাকে আমরা ইমিডিয়েট সার্জারি করে ঠিক করব। এটা ঠিক হয়। এটা যদি সঠিকভাবে সার্জারি করা যায় এটা অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হার্নিয়ার মতো। ওয়ান কাইন্ড অফ হার্নিয়া। দুই নাম্বার হচ্ছে ন্যাভেলিল। আচ্ছা, একটা বাছুরের ন্যাভেল ইল যে কোনো কারণে হইতে পারে, অর্থাৎ তার নাভিতে প্রদাহ হবে। এটা বিভিন্ন কারণে হয়। যেমন বাচ্চাটা যখন তার মায়ের কাছে যায়, তার মা দেখা যায় যে ওই বাচ্চাটার নাভি জিহ্বা দিয়ে চাটে, এ কারণে হইতে পারে। পাশাপাশি ডেলিভারির সময় অনেক সময় নাভি ছিঁড়ে যায়। নাভি ছিঁড়ে গেলে সেখানে প্রদাহ হয়, ব্যথা হয়। আবার ওই নাভি যেখানে ছিঁড়ে যায় ওখান থেকে হালকা করে ব্লিডিং হয়। ওই বাচ্চা আবার বিভিন্নখানে মাটিতে বসে। এই কারণে ন্যাভেল ইল দেখা দিতে পারে। ন্যাভেল ইল যে হয়েছে এইটা বুঝার উপায় হচ্ছে যে আমরা সাইনটা কিভাবে বুঝবো, যে নাভিটা ফুলে যাবে। অর্থাৎ
আম্বিলিকাস যেটা ওইটা ফুলে যাবে। আমরা দেখব বা খামারি কমপ্লেইন করবে যে ওনার বাছুরের নাভিটা ফুলে গেছে, এবং নাভিটা যখন ফুলে যাবে ওখানে ব্যথা অনুভূত হবে। আমরা যদি হাত দিয়ে টাচ করি না আম্বিলিকাসটা, ওখানে ব্যথা হবে। বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ওই ব্যথাতে খাবে না। তখন আমরা মোটামুটি কনফার্ম হব যে এটা হচ্ছে ন্যাভেলিল। ন্যাভেলিল হইতে গেলে কিন্তু নাভিটাকে ফুলতে হবে, পেইনফুল হবে, এবং এই ব্যথাতে বাচ্চা খাবে না, বাচ্চা শুধু বসে থাকবে। আমরা ট্রিটমেন্ট দেবো এখন। ট্রিটমেন্ট হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে সবচেয়ে আগে প্রিফার করব অক্সিডেট্রা। আর 2 নম্বরে স্টেরয়েড। এটা হলো 1 নাম্বার ট্রিটমেন্ট। এখানে যদি কেউ শুধু নাসিড ইউজ করতে চায় করা যাবে, তবে সবচেয়ে ভালো হচ্ছে অক্সিডেট্রা এবং স্টেরয়েড। এগুলো হচ্ছে আমরা সিস্টেমেটিক ট্রিটমেন্ট দেব। এখানে অক্সিডেট্রা দেওয়ার কারণ আছে, যেহেতু এই আম্বিলিকাসটা ফুলে যায়, আম্বিলিকাসটা যখন ফুলে যায়, এই ফুলা আম্বিলিকাস নিয়ে বাচ্চা মাটিতে চলাচল করে, বিভিন্ন জায়গায় মাটিতেই যায়। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি, আচ্ছা, যখন সয়েলের কন্ট্যাক্টে যায় এখানে টিটেনাস হইতে পারে। যদি আমরা পেনিসিলিন বা অন্য অ্যান্টিবায়োটিক দেই, এক্ষেত্রে টিটেনাসের ঝুঁকি আছে। এরকম আমার এক্সপেরিয়েন্স আছে যে আমি অক্সিটেট্রাসাইক্লিন দেইনি, আমি অন্য অ্যান্টিবায়োটিক দিছিলাম, তো সেক্ষেত্রে টিটিসি হয়েছে, সরি মানে টিটেনাস হয়েছে। কারণ কি? কারণ আমি হয়তো পেনিসিলিন দিছি, বা পেনিসিলিন তো আবার বড় ভাইল পাওয়া যায়, এই যে সেফট্রিয়াক্সন দিছি, বা আদার্স অনেকে জেন্টামাইসিন দেয়। মোট কথা এখানে একটা হিউজ কন্টামিনেশনের সম্ভাবনা আছে, যেহেতু সে মাটিতেই থাকে। এই জন্য তারপর থেকে আমি অক্সিডেট্রা দেই। অনেক সময় এই যে আম্বিলিকাসে পাঁচ জমে অথবা মায়োসিস হয়, পোকা পড়ে। এরকম কিন্তু হয় যে যে আম্বিলিকাসটা ফুলে গেছে ওখানে পাঁচ হয়েছে, অথবা পোকা পড়ছে, মায়োসিস যেটাকে আমরা বলি। এরকম হলে আমরা যে 5টা হয়েছে, এই 5টা আস্তে আস্তে টিপে বের করে দেবো, ওপেন করব না। যতটুকু আস্তে আস্তে, যতটুকু একবারে মিনিমাম ওপেনিং বের করে দেব। আর মায়াসিস হলে ওই পোকাটাকে বের করে দিয়ে লোকালি আমরা ড্রেসিং করব, লোকালি মেডিসিন দেব। যদি 5 হয়, ওই 5টা আস্তে আস্তে করে চাপ দিয়ে বের করে দিতে হবে। 5 যদি হয় তাহলে সেখানে অবশ্যই একটা মুখ হবে, ওপেনিং হবে, ন্যাচারালি হবে, ওই মুখ দিয়ে বের হয়ে আসবে। আর যদি পোকা হয়, পোকাটাকে আমরা আস্তে আস্তে বের করে নেবো, সেটা আটারি ফরসেপ দ্বারা হোক বের করে নেবো। এখন ওই পোকাটা যাতে আরো বেশি না হয়, সেই জন্য আমরা লোকালি যে জায়গায় পোকা হয়েছে আমরা আইভারমেকটিন দেব ড্রপ আকারে। আইভারমেকটিন ড্রপ দিলে পোকাটা বের হয়ে আসবে। অর্থাৎ ওই পোকাটাকে বের করার জন্য আমরা আইভারমেকটিন ড্রপ দেব। কেউ যদি মনে করে যে আইভারমেকটিন ইনজেকশন যেটা আমরা দেই, ওই ইনজেকশনটা সিরিঞ্জে নিয়ে ড্রপ আকারে দিলেও হবে। আইভারমেকটিন ইনজেকশন
আপনি সিরিঞ্জে নিয়ে ফোঁটা ফোঁটা করে দিলেও হবে, অথবা আইভারমেকটিন ড্রপ পোরন পাওয়া যায়, সেটা দিলেও হবে। পোকা যাতে নতুন করে আর না হয় সেই জন্য আপনি ন্যাপথলিন দিতে পারেন। ন্যাপথলিন, বাজারে ন্যাপথলিন কিনতে পাওয়া যায়। ওই ন্যাপথলিনটাকে গুঁড়ো করে দিয়ে ওখানে দিলে আর পোকা হবে না। পুজ হলে আপনাকে শুধু সিস্টেমেটিক ট্রিটমেন্ট দিবেন, অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক দিলেই তো পুজ কমে যাবে। ওটিসি এবং স্টেরয়েড দিলে কি ফোলা কমবে? যদি সেটা ইনফেকশনের কারণে হয় তাহলে কমে যাবে। আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে ইনফেকশন কিনা, ওখানে ব্যথা হবে, আমি পরে আলোচনা করতেছি। আচ্ছা, ন্যাপথলিন দিলে আর পোকা হবে না। এভাবে 3 দিন 5 দিন 6 দিন লাগে আপনারা ড্রেসিং করবেন এগুলো দিয়ে। এই হচ্ছে ন্যাভেলিলের ট্রিটমেন্ট। ন্যাভেলিল 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। 3 নাম্বার এবার এটা হার্নিয়া। হার্নিয়া, আচ্ছা এবার আর একটা হচ্ছে হার্নিয়া। তাহলে হার্নিয়াটা কি? যে আম্বিলিকাসটা ফুলে যাবে, ফুলা থাকবে। আচ্ছা, এখন আচ্ছা এই আম্বিলিকাসটা ফোলা থাকবে। আচ্ছা, হার্নিয়া যেটা ডিফারেন্সিয়েট আমি কিভাবে করব? হার্নিয়া যেটা মনে রাখতে হবে, হার্নিয়াতে কখনো পুজ থাকে না। তাহলে হার্নিয়াতে কি? নো পাস। মনে রাখতে হবে হার্নিয়াতে কখনো পুজ হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে হার্নিয়াতে কখনো পেইন হবে না। তাহলে হার্নিয়ার যে অংশটা, এখানে কোনো পেইন হবে না, এটা মনে রাখতে হবে। হার্নিয়াতে কখনোই পুজ হবে না যদি না আমরা বাইরে থেকে কোনো ভুল না করি। অনেক সময় অনেকে ওই যে হার্নিয়া হয়েছে কিন্তু ওখানে সিরিঞ্জ দিয়ে ঘুজা মারে, অনেকে নিডল দিয়ে রাপচার করে, সেটা ভিন্ন কথা। নর্মালি হার্নিয়া আমরা যেটা বলতেছি, এই হার্নিয়াতে কোনো পুজ হবে না। তাহলে হার্নিয়াটা আমরা কনফার্ম হবো কিভাবে? এই আম্বিলিকাস রিজিয়ন দিয়ে, আচ্ছা আমি একটু দেখাই। এইটা হচ্ছে সাপোজ আমার ইন্টেস্টাইন, এইটা আমার ইন্টেস্টাইন, সাপোজ এটা হচ্ছে ইন্টেস্টাইন। এই যে ইন্টেস্টাইনটা আমার, এটা আম্বিলিকাস, এটা আম্বিলিকাল ওপেনিং। এই যে এইটা আম্বিলিকাল ওপেনিং, এইটা হলো আম্বিলিকাল ওপেনিং। এইটা হচ্ছে আমার আম্বিলিকাল ওপেনিং, আর এইটা হচ্ছে স্যাক। আচ্ছা, তাহলে আমি দেখাতে যাচ্ছি যে ইন্টেস্টাইনটা আমার এই যে আম্বিলিকাল রিজিয়নে চলে আসছে। এই যে এটা ইন্টেস্টাইনটা আম্বিলিকাল রিজিয়নে চলে আসছে আর কি, আসে ঝুলে আছে, এরকম ঝুলে থাকবে। আমরা যখন হাত দিয়ে উপরের দিকে আস্তে করে প্রেসার দেব, এইভাবে হাত দিয়ে আমি যখন চাপ দেব, তখন ইন্টেস্টাইনটা উপরে চলে যাবে। যদি এরকম হয় যে আপনি যখন হাত দিয়ে চাপ দিচ্ছেন, এইভাবে উপরে যখন আপনি চাপ দিচ্ছেন, যদি উপরে চলে যায় তাহলে সেটা হার্নিয়া। এইটা মনে রাখতে হবে যে আপনি চাপ দিচ্ছেন উপরে চলে যাচ্ছে, তখন সেটা হার্নিয়া। কিন্তু যদি এরকম হয় যে, তাহলে হার্নিয়া হওয়ার শর্ত হচ্ছে চাপ দিলে সেটা উপরে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জায়গাটা যখন উপরে যাবে তখন নরম মনে হবে, নরম মানে সফট মনে হবে। এই দুইটা শর্ত থাকলে সেটা হার্নিয়া।
তাহলে ভালো করে বুঝে নেন, আপনি যখন চাপ দিবেন সেটা উপরের দিকে চলে যাবে, উঠে যাবে, তার মানে সেটা হার্নিয়া এবং নরম হবে। ইন্টেস্টাইন তো নরমে হয়, তাহলে সেটা হার্নিয়া। কিন্তু এরকম পাওয়া যায় যে আম্বিলিক্যাল রিজিয়নটা ফুলে আছে, আপনি চাপ দিচ্ছেন উপরে যাচ্ছে না, উপরে ওঠে না, এবং একটা কর্ডের মতো মনে হয় যে শুধুমাত্র একটা আঙ্গুলের মতো শক্ত কি যেন আছে, এটা কিন্তু হার্নিয়া না, এটা বুঝতে হবে। তার মানে ফোলা থাকলেই কিন্তু হার্নিয়া না, ফোলা হওয়ার সাথে হার্নিয়ার সম্পর্ক নাই। হার্নিয়ার সম্পর্ক হচ্ছে আপনি যখন নিচ থেকে চাপ দিবেন উপরে চলে যাইতে হবে এবং নরম হইতে হবে, এটা হচ্ছে হার্নিয়া। কিন্তু আপনি এরকম পাইছেন যে জায়গাটা ফুলে আছে কিন্তু প্রচুর শক্ত, চাপ দিলে উপরে যায় না এবং মনে হচ্ছে ভিতরে শক্ত কোনো কিছু আছে, তাহলে মনে রাখতে হবে এটা হার্নিয়া না। এটা হার্নিয়া না, তখন এটাও আপনাকে সার্জারি করতে হবে। সার্জারি করে ভিতরে যেটা শক্ত থাকে সেটা ভিতরে কোনো পুষ থাকতে পারে, বা অনেক সময় বাড়তি মাসেল থাকে, অনেক সময় নাভির কোনো অংশ ছিঁড়ে গিয়ে ওখানে আটকে থাকে, এটা আপনি অপারেশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর হার্নিয়া যদি হয় সেক্ষেত্রে তো আপনার হার্নিয়ার অপারেশনের প্রসিডিউরে যাইতে হবে। মোট কথা, যদি শক্ত থাকে এবং কোনো কিছু ভিতরে একটা গেলে শক্ত অংশ থাকে, সেটা আপনার হার্নিয়া না, কিন্তু অপারেশন করতে হবে এটাও। তাহলে হার্নিয়া একমাত্র কারেকশন হচ্ছে সার্জারি। অনেকে সার্জিক্যাল বেল্ট পরেও দেখতে পারেন, যে সার্জিক্যাল বেল্ট যে নিচ থেকে উপরের দিকে কোমরে বেল্ট বাঁধে দিয়েও দেখতে পারেন, অনেক সময় কারেকশন করা সম্ভব হয়। এবার কাব স্কাউট, এটা বাছুরে কমন পাওয়া যায় এবং খুব গুরুত্বপূর্ণ। কাব স্কাউট এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা কমন পাওয়া যায়। তাহলে কাব স্কাউটে যেটা হয়, হোয়াইটিশ ডায়রিয়া হয়। আচ্ছা, এটাকে আমরা সাদা আমাশয়ও বলি, অর্থাৎ এখানে কিন্তু কোনো রক্ত থাকে না, ডায়রিয়াটা একবারে হোয়াইটিশ হয়, ঠিক যেরকম বাচ্চার দুধ এই টাইপের, এবং আমাশয় সেখানে প্রেজেন্ট, মানে যেটাকে আমরা আমাশয় বলি, এইটা উপস্থিত থাকে। হোয়াইটিশ ডায়রিয়া হয়, প্রচুর পরিমাণে হয়। প্রচুর পরিমাণে হওয়ার কারণে বাচ্চা দুর্বল হয়ে যায়, বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এটাতে মারা যাওয়ারও রেকর্ড আছে। তার মানে কাব স্কাউটটা একটা কমন। হোয়াইটিশ ডায়রিয়া হবে, যেখানে সেখানে বাচ্চা দেখবেন ডায়রিয়া করতেছে, একবারে পায়খানার কালারও হইতে পারে কিন্তু রক্ত থাকে না। এক্ষেত্রে কলিক থাকতে পারে, যেহেতু আমাশয় পেট ব্যথা থাকতে পারে। এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড থেরাপি আগে দিতে হবে। এটার এক নাম্বার আগে হচ্ছে ফ্লুইড থেরাপি। ফ্লুইড থেরাপি এখানে কলেরাও দিতে পারেন, হার্টম্যানও দিতে পারেন, যে কোনো একটা। বাছুরের বয়স যদি 15-20 দিনের মধ্যে হয় তাহলে 500 ml দিলেই হবে। বাছুরের বয়স যত পারবে তত ফ্লুইডের পরিমাণ বাড়বে। তার মানে ফ্লুইড থেরাপিটা আগে দিতে হবে আপনার। ফ্লুইড থেরাপি যদি আপনি ইনশিওর করেন, সর্বপ্রথম যেটা হবে, আপনার বাচ্চার মর্টালিটি কমবে।
আপনি মর্টালিটিটা কমে যাবে। ফ্লুইড থেরাপির এক্সাক্ট কোনো ডোজ নাই। আমি কালকে একটা বাছুরি দিছি, 500 দিছি, অল্প অল্প করে দেন, কিন্তু দিতে হবে। ফ্লুইড থেরাপির বিকল্প নাই এই ট্রিটমেন্টে। 2 নম্বরে ওটিসি, অক্সিডেট্রাসাইক্লিন কাপ স্কাউরে সবচেয়ে ভালো কাজ করে অক্সিডেট্রাসাইক্লিন। অথবা অক্সিডেট্রাসাইক্লিনের পরিবর্তে অনেকে অ্যাম্প্রোলিন প্লাস দেয়। অথবা সালফা। স্পেসিফিক ভালো কাজ করে ওটিসি, আমি ওটিসি দেই। আপনি যদি ওটিসির ওপর বিশ্বাস রাখতে না পারেন, আপনি অ্যাম্প্রোলিন দেন অথবা আপনি সালফাডিন দেন। যেহেতু অ্যাম্প্রোলিন এবং সালফাডিন, বিশেষ করে সালফাডিন এই ঔষধটা পানি শূন্যতা বাড়ায়, এই জন্য আমি এটা দেই না। আমি অ্যাম্প্রোলিনও দেই না। ওটিসিটা দিয়ে আমার সমাধান হয়, আমি ওটিসি দিই। কাপ স্কাউর মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগে রিকভার হইতে। 5 থেকে 7 দিন সময় নেয় রিকভার হইতে। সেই অনুযায়ী ফ্লুইড থেরাপি এবং ট্রিটমেন্ট দিতে হবে। কাপ স্কাউরে যদি ফ্লুইড থেরাপি না দেন তাহলে মর্টালিটি বেশি হবে। মানুষের পায়খানার মতো হয়, সেটাই কাপ স্কাউর। ওটিসি পাউডার না, ওটিসি ইনজেকশন। আমি যেগুলোর কথা বলতেছি ওটিসি ইনজেকশন, পাউডার না। বলেন। হ্যাঁ, বসন্ত না, শ্বাসের রোগ, এক গরু থেকে আরেক গরুতে যাবে। ওটা ইফতারি পরসা যাইতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইবার যেটা আলোচনা করব এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বাছুরের যত ডিজিজ আছে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডেভেলপমেন্টাল অ্যানোমালিস যেটা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা আমরা দেখবো যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডেভেলপমেন্টাল অ্যানোমালিস যেটা, এটা সাইন কি? বাছুরের যে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস যেটা হয়, এটা লক্ষণটা হচ্ছে বাছুরের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হবে। তাহলে বাচ্চা হওয়ার পরে মালিক অভিযোগ করবে যে তার বাছুরটার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। তার বাচ্চা হাঁপাবে, কিন্তু এখানে কিন্তু কোনো কাশি থাকবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল পয়েন্ট। যদি তার বাচ্চার কাশি না থাকে এবং যদি মালিক বলে তার বাচ্চা হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এটাই হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। বাচ্চাটা প্রচুর পরিমাণে হাঁপাবে, হাই তাপমাত্রা থাকতে পারে। ওই বাচ্চাটার তাপমাত্রা
বেশি থাকবে, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হবে। আমরা যদি হিস্ট্রি নেই, দেখবেন ওই বাচ্চাটা কম খাবে কিন্তু তার খাওয়াটা চালু থাকবে, বন্ধ থাকবে না। এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করব যে তার বাচ্চা শ্বাসকষ্ট থাকবে কিন্তু কোনো কাশি থাকবে না, এটা মনে রাখতে হবে। তাপমাত্রাটা বেশি থাকবে, খাবে কিন্তু পরিমাণে কম, কিন্তু কখনো বন্ধ থাকবে না। এই পয়েন্টগুলো আমরা ডিফারেন্সিয়েট করে নেব। তাহলে এইটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, এটা মনে রাখতে হবে। এই কেসটা কমন, বিশেষ করে এখন গরমে যেসব বাচ্চা হবে তার ম্যাক্সিমাম এই প্রবলেম নিয়ে আসবে। এটার কারণ হচ্ছে হাই পার্সেন্টেজ সিমেন্ট, আচ্ছা, তারপরে হচ্ছে হাই পার্সেন্টেজ সিমেন্টের কারণে হইতে পারে। তারপরে আনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ লাংস টিস্যু, তার লাংস টিস্যু পরিপূর্ণ ডেভেলপমেন্ট হয় নাই। এটা বিভিন্ন কারণে হইতে পারে। আবহাওয়া একটা ফ্যাক্ট, গরম হলে হইতে, খুব বেশি গরম হইলে হইতে পারে, ভেরি হট ওয়েদার, ভেরি হট ওয়েদার, এটাও হইতে পারে। ট্রিটমেন্ট ইনজেকশন স্টেরয়েড, শুধু স্টেরয়েড দিতে হবে, আর কোনো ওষুধ দেওয়া যাবে না, শুধু স্টেরয়েড। অল্প পরিমাণে স্টেরয়েড দিবেন, শুধু স্টেরয়েড। স্টেরয়েডের যে ডোজ সেই অনুযায়ী দিবেন 48 ঘন্টা পর পর। এই ওষুধের মাধ্যমে এটা, তাহলে স্টেরয়েড দিলে লাংস টিস্যুর ডেভেলপমেন্ট হবে, বাছুর সুস্থ হবে। এখানে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, অন্য আদার্স কোনো ওষুধ দেওয়া যাবে না। মাথায় পানি দিতে হবে। দুই নাম্বার হচ্ছে ফ্যানের নিচে রাখতে হবে। তাহলে ওই আক্রান্ত যে বাচ্চাটা এরকম পাবো তার মাথায় আস্তে আস্তে করে পানি ঢালতে হবে, দিনে 2বার 3বার, মানে তার অবস্থা অনুযায়ী। ফ্যানের নিচে রাখতে হবে, অর্থাৎ ঠান্ডা জায়গায় রাখতে হবে। ঠান্ডা আছে এরকম কোনো জায়গায় নিয়ে যাইতে হবে, ফ্যান দেব, মানে এক কথায় তাকে কুল করতে হবে। এই হলো তার ট্রিটমেন্ট। এই ডেভেলপমেন্টাল অ্যানোমালিস বা অ্যাবনর্মালিস প্রচুর পাওয়া যাচ্ছে এখন, মানে এটা কমন, পার ডে প্রতিদিন আপনি এই কেসটা পাবেন। তাহলে এই অ্যাডভাইসটা তাকে দিতে হবে, মাথায় পানি দিতে হবে, ফ্যানের নিচে রাখতে হবে। যখন বাচ্চাটার বয়স 28 দিন পার হবে, যখন 28 দিন ক্রস হয়ে যাবে তখন আর তার এই সমস্যা থাকবে না। অর্থাৎ আপনি যদি এই কেসটা 7 দিন বয়সে পান, আপনি একটা কেস পাইছেন 7 দিন বয়স, তাহলে
28 দিন বয়স পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, অর্থাৎ এটা রিকভার হবে 28 দিন পরে। এই আপনি যে বয়সে পান, একদিন বয়সে যদি পান, তাহলে 28 দিনে মালিকটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে টেকনিক্যালি। এটা কমন একটা ডিজিজ। তাহলে আমরা বাছুরে আর কি কি দেখি? বাছুরে আমরা দেখলাম গ্যাস্ট্রোকাইসিস, তারপরে হার্নিয়া, ন্যাভেলিল ডেভেলপমেন্ট অ্যানোমালি। আর কি থাকলো বাছুরে? আরো দুই একটা কেস আছে। হ্যাঁ, আমরা কিছু বাচ্চা পাবো উইকনেস। কিছু বাচ্চা এরকম আছে যে জন্মের পরে, বাচ্চা পূর্ণাঙ্গ জন্মের পরে দাঁড়াইতে পারে না। যেরকম আছে বাচ্চা জন্মের পরে দাঁড়াইতে পারে না, যে বসে থাকে, উঠতে পারে না। এমনি বাচ্চার সম্পূর্ণ ঠিক থাকে কিন্তু দাঁড়াইতে পারে না। মায়ের দুধ ধরে ধরে খাওয়ানো হয়, মানে বাচ্চা উঠতে চেষ্টা করে কিন্তু দাঁড়াইতে পারে না, এরকম বাচ্চা আমরা পাবো। তাহলে এই বাচ্চাগুলা ট্রিটমেন্ট করলে ভালো হয়। এটা উইকনেস, এটার ডায়াগনোসিস হচ্ছে উইকনেস। তাহলে এই বাচ্চাগুলাকে ট্রিটমেন্ট আমরা কি দেব? এক নম্বরে দেবে স্টেরয়েড, স্টেরয়েড থাকবেই। 2 নম্বরে এডি, 3 নম্বরে নার্ভ টনিক হিসাবে আমরা নিউরোবি দেই। ক্যালসিয়াম অ্যাভয়েড করতে হয়, আসলে ক্যালসিয়াম লাগে না আর কি। তাহলে এরকম যখন আমরা কিছু বাচ্চা পাবো যে সব কিছু ঠিক আছে কিন্তু উঠতে পারতেছে না, এগুলাকে স্টেরয়েড, এডি এবং নিউরোবি যদি তার পরিমাণ মতো দেওয়া হয়, একদিনের মধ্যে ইনশাল্লাহ দাঁড়াই যায়। একদিন, বেশি দিন সময় লাগে না, একদিন। আর একটা পাওয়া যায় নাকলিং, ওটা অপারেশন ছাড়া হবে না। নাকলিংটা হচ্ছে যে এটা সামনের পা হইতে পারে, পিছনের পা হইতে পারে, পাটা বাঁকা থাকে, পাটা বাঁকা থাকে, বাঁকা করে রাখে। এটা অপারেশন ছাড়া হবে না। আমরা অনেক সময় আর্টিফিশিয়ালি মানে এক্সারসাইজ করে চেষ্টা করি, সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু অপারেশন ছাড়া হয় না। তার নাকলিং যেটা, যেটা পা একবারে বাঁকা হয় জন্মগত, সেটা হচ্ছে সার্জারি। সার্জারি। আর আমরা যেটা বললাম যে উইকনেস, উইকনেসের সব কিছু ঠিক থাকবে, সে দাঁড়াইতে পারবে না। আর নাকলিং এর যেটা, এটা কিন্তু দাঁড়ায়। এইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। আর একটা হচ্ছে খুবই কমন, মাটি খায়। এই যে দেখবেন এই কেসটা খুবই কমন, যে বাছুর মাটি খায়। এইটার মাটি খাওয়া বলতে আমরা যেটা বুঝতাম মিনারেল ডেফিসিয়েন্সি, এটা অ্যাকচুয়ালি মিনারেল ডেফিসিয়েন্সি না। আমরা সবসময় যেটা মনে করি মিনারেল ডেফিসিয়েন্সি, এটা কিন্তু মিনারেল ডেফিসিয়েন্সি না। এটার কজ একটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল একটা কজ থাকে।
একটা বাচ্চা যখন একটা ফার্মে থাকে, ও যখন দেখে যে সবাই মাথা নিচু করে কিছু খায়, বা সবাই যখন খাওয়ায় ব্যস্ত, তার একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসে, পরিবর্তন আসে। এই কারণে সেও খাইতে শুরু করে, মাথা নিচু করে খায়। এখন তার তো খাওয়ার মতো কিছু থাকে না, এই কারণে সে মাটি খায় অথবা অপরিষ্কার পানি খায়। এটা একটা সাইকোলজিক্যাল কজ অধিকাংশ ক্ষেত্রে আর কি। মানে মাটি খায়, এটা শতকরা 1-2% ক্ষেত্রে মিনারেল ডেফিসিয়েন্সি হইতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা মিনারেল ডেফিসিয়েন্সি না, এটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জ। তার ফার্মে সবাই যখন কোনো না কোনো কিছু খাচ্ছে, সে চেষ্টা করে তাকে কিছু খাইতে হবে, সে মাথা নিচু করে কিছু খাওয়ার চেষ্টা করে। তখন সে মাটি এবং অপরিষ্কার পানি ছাড়া কিছুই পায় না, তখন সে খায়। তো মাটি খেলে কি কি লক্ষণ পাওয়া যায় আমরা দেখি। কোলিক হয়, কনস্টিপেশন হয়, অনেক সময় মানে একবারে কালো ডায়রিয়া হয়, মানে ব্ল্যাক ডায়রিয়া। এরকম হয়, এরকম কিছু লক্ষণ আমরা পাবো, এরকম আমরা কিছু লক্ষণ পাবো। এখন সবসময় মনে রাখতে হবে, মাটি খাওয়ার যে বাছুর, আমরা যখন কোনো বাছুর দেখতে যাব, যখন আমরা হিস্ট্রি নেব যে এরকম একটা বাছুর দেখতে গেছি যে বাচ্চাটা খাচ্ছে না, মালিক বলতেছে পেট ফুলে গেছে, একেবারেই নবজাতক, তো সর্বপ্রথম আমরা এই জিনিসটার উপর গুরুত্ব দেব যে আপনার বাচ্চা মাটি খাইছে কিনা। আমরা একটা বাছুরের যখন এই ধরনের কেস পাবো যে ছোট বাছুর কোনো কারণ ছাড়াই এরকম হয়ে গেছে, তাহলে আমরা এই জিনিসটার উপর গুরুত্ব দেব যে মাটি খাইছে কিনা, এবং কেস ওটাই বের হয়ে আসবে। তো মাটি খাওয়ার পরে যখন কোলিক হয়, কনস্টিপেশন হয়, ব্ল্যাক ডায়রিয়া হয়, আমরা কখনোই কোলিক বন্ধ করার জন্য ওষুধ দেব না, নো অ্যান্টিকোলিনার্জিক। কখনোই আমরা অ্যান্টিকোলিনার্জিক দিয়ে মানে তার পায়খানা আরো বন্ধ করব না, মানে ব্যথা কমাবো না। তার যে কোলিকটা থাকবে, এইটা যত বেশি হবে তত পায়খানা ফিসিস চালু হবে, আমরা কোলিকটা বন্ধ করব না। আমরা ট্রিটমেন্ট হিসেবে পারগেটিভস রাখবো, এবং ওই ডাইরেক্ট পারগেটিভস না, আমরা আদা রস খাওয়াবো। আমরা দেশীয় পারগেটিভস ব্যবহার করব, আদা রস। কনস্টিপেশন হয় অথবা ডায়রিয়া হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা আগে ফ্লুইড থেরাপি দেব, হার্টম্যান দেব, সোডি কাপ দেব। ডোজ অনুসারে সোডিয়াম বাইকার্বনেট এই জন্য দেব, একটা বাছুর যখন মাটি খায়, মাটি খাওয়ার ফলে তার যখন কনস্টিপেশন হয়, তার ইন্টেস্টাইনে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়, সেখান থেকে অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। এই জন্য মাটি থেকে অ্যাসিডোসিস হবে না, কারণ মাটি থেকে তো আর অ্যাসিডোসিস হয় না, কিন্তু মাটি খাওয়ার পরে তার ইন্টেস্টাইনের যে পরিবর্তন হয় সেইটাকে আমরা অ্যাসিডিক বলতেছি। আর দ্বিতীয়ত অনেক সময় ডায়রিয়া হয়, একবারে কালো ডায়রিয়া। এই ডায়রিয়া হওয়ার কারণে তার ইন্টেস্টাইন থেকে বা সেল থেকে সোডিয়াম বাইকার্বনেট আয়ন লস হয়, এই জন্য আমরা দেব
এই ট্রিটমেন্ট 2-3 দিন দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই ট্রিটমেন্টের বাইরে যেমন অ্যান্টিকোলিনার্জিক দেই বা বাইরে থেকে পারগেটিভস যেগুলো দেই, এগুলো বাছুরকে মারার জন্য আরো সহায়ক হয়। আমরা ফ্লুইড থেরাপির উপর রাখার চেষ্টা করবো, বাছুর ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর মাটি যাতে না খায় এই জন্য আমরা মাস্ক ব্যবহার করতে পারি। বাছুরের মুখে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, যে বাছুর যে সময়টাতে দুধ খায় ওই সময়টা বাদে আমরা তার মুখে একটা মাস্ক লাগিয়ে ছেড়ে দিতে পারি। বাছুর মাটি খাবেই, এটা তার একটা ন্যাচারাল বিহেভিয়ার। যেখানে যেসব খামারে মাটি নাই, মানে এক কথায় সম্পূর্ণ পাকা, ওইসব বাছুরের খামার মানে ওই খামারের বাছুর কিন্তু মাটি খায় না, কারণ সে যখন দেখে কোথাও মাটি নাই তখন সে মাটি খায় না। আমরা আর একটা এরকম কেস পাবো বাছুরের, যে এরকম একটা বাছুর পাবেন যে বাছুরটা যখন ফিসিস রিলিজ করতেছে তার খুব কষ্ট হচ্ছে, মানে অনেক সময় ধরেও তার পায়খানা বের হচ্ছে না। এমনি বাছুরের কোনো সমস্যা নাই, এবং যখন কষ্ট করে পায়খানা আসতেছে তখন ব্লাড আসতেছে, এটাই স্বাভাবিক। মানে বাচ্চাটা পায়খানা করার সময় তার কষ্ট হয়। এরকম নবজাতক পাওয়া যায় যে পায়খানার সময় তার খুব কষ্ট হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, সাথে ব্লাড আসতেছে। এটা মূলত হয় কৃমির কারণে। প্যারাসাইটের কারণে এটা হয়। তখন আমরা যদি পাইপারাজিন দেই বাছুরকে তাহলে এটা ঠিক হয়। অর্থাৎ পাইপারাজিন যদি দেই ঠিক হয়ে যাবে। তাহলে পাইপারাজিন, যেমন আমাদের এই যে কৃমি নিয়ে অনেকগুলো মিসকনসেপশন আছে। যেমন বলি, একটা বাছুরের পেট বড় হয়ে গেছে, একটা বাছুরের পেট বড় হয়ে গেছে, মানে একটা বাছুরের পেট অস্বাভাবিকভাবে বড় হয়েছে। আমরা সবাই কি বলি যে ওই বাছুরটার কৃমির সমস্যা, কিন্তু বিষয়টা এরকম না। এটাতে কৃমির সমস্যা নাই। যে বাছুরের পেট বড় হয় ওইটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃমির সমস্যা থাকে না। পেট বড় হয়ে গেছে, অস্বাভাবিক হয়েছে, তার অর্থ হচ্ছে আনকমপ্লিট অর ইনকমপ্লিট। ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ রুমেন, এটাই হচ্ছে সায়েন্টিফিক। অর্থাৎ একটা বাছুরের যখন বেলিটা লার্জ হবে, এইটা মোটামুটি আপনি কনফার্ম থাকবেন তার রুমেনের ডেভেলপমেন্টটা ইনকমপ্লিট হয়েছে, এইটা হচ্ছে চূড়ান্ত। পেট বড়ই মানে কিন্তু কৃমি না। এখন তার রুমেনের ডেভেলপমেন্ট কেন ইনকমপ্লিট হলো সেটা হলো আলাদা আর একটা বিষয়, কিন্তু এইটা কনফার্ম। আর যখন বাছুরের কৃমি হবে তখন তার ওই যে পায়খানা করতে কষ্ট হবে, কনস্টিপেশন উইথ ব্লাড, তখন আপনাকে ধরে নিতে হবে এর কৃমি হয়েছে। তখন আপনাকে অ্যানথেলমেন্টিক পাইপারাজিন দিতে হবে। পাইপারাজিনের ডোজ এক এক কোম্পানি এক একটা হয়, যেটা দিবেন দেওয়ার আগে দেখে নেবেন। বাছুরের পেট বড় মানেই কিন্তু কৃমি না।
বাছুরের তো মোটামুটি আর একটা রক্ত আমাশায় আছে। রক্ত আমাশায় যেটা, তাহলে এটা আমাশয়, এখানে আমাশার উপস্থিতি থাকবে কিন্তু ব্লাড থাকবে। কলিক থাকবে। এই দেখেন, আমাশয় হইতে গেলে কিন্তু কলিক লাগবে, মানে কলিক ছাড়া আমাশয় কিন্তু হবে না। অর্থাৎ আপনি যখন কোকসিডিওসিস বলবেন তাহলে অবশ্যই কলিক থাকতে হবে। এখন আমি একটু আগে যেটা বললাম যে কনস্টিপেশন প্লাস ব্লাড, তাহলে কোকসিডিওসিসে কিন্তু কনস্টিপেশন থাকবে না। তার মানে এগুলো আপনাকে এই ছোটখাটো বিষয় দিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে। কোকসিডিওসিসে কিন্তু কখনোই কনস্টিপেশন হবে না, কিন্তু ব্লাড থাকবে। আর কনস্টিপেশনের সাথে যখন ব্লাড আসবে, বাচ্চা পায়খানা করতে কষ্ট হচ্ছে, তখন বুঝবেন সেটা প্যারাসাইট। আর কোকসিডিওসিস যেটা, এখানে ব্লাডি ফিসিস এবং এটা নরম হয়ে যাবে, কলিক থাকবে, ঘন ঘন হবে। ঘন ঘন পায়খানা করবে। আর কলিকের যত ধরনের সিমটম সেটা থাকবে, যে নিজের পেটে লাথি মারবে, ঘন ঘন উঠবাস করবে। এইটা হচ্ছে রক্ত আমাশার লক্ষণ। এটা যে কোনো অ্যানিমেলে, বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট, একই লক্ষণ। হ্যাঁ, আর সবজি 150 টাকা, মানে ওখানে তো করা শুনেছ না। তাহলে কোকসিডিওসিস স্মল অ্যানিমেল থেকে শুরু করে সবারই একই। ট্রিটমেন্ট হচ্ছে ওটিসি অথবা সালফাডিন। এটা 1 নাম্বার। 2 নাম্বারে ফ্লুইড থেরাপি। তাহলে আমরা সালফাডিন দিতে পারবো, ফ্লুইড থেরাপি কনফার্ম। সালফাডিনটা অ্যাভয়েড করি এই জন্য যে ডিহাইড্রেশন বাড়ায়, কিন্তু যখন আপনি ফ্লুইড থেরাপিটা ইনশিওর করতেছেন তখন দিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, লার্জ অ্যানিমেলে যদি কোকসিডিওসিসের ট্রিটমেন্ট করেন, লার্জ অ্যানিমেলে যখন আমি কোকসিডিওসিস মিন করব, যে কোকসিডিওসিসের ট্রিটমেন্ট দেব, তখন সালফার ড্রাগ স্পেসিফিক। এখানে তখন আর অক্সিডেটার দরকার নাই। আপনি যখন কোকসিডিওসিস বলবেন, যদি আপনার ডায়াগনোসিস কোকসিডিওসিস হয়, তখন আপনি সালফার ড্রাগ দিবেন, তার সাথে ফ্লুইড থেরাপি। এইটা ভুল বোঝা যাবে না যে অক্সিডেটার দরকার নেই। যখন আপনি কোকসিডিওসিস বলবেন, তখন সালফা দিবেন। আর যখন স্কাউর বলবেন, তখন আপনি অক্সিডেটরা দিবেন। এই হচ্ছে বাছুরের মোটামুটি কয়েকটা ডিজিজ সংক্ষেপে আলোচনা আর কি। তো ঠিক আছে, প্রশ্ন থাকলে কমেন্টে করেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।